তো আমার প্রিয় পরিবারের সমস্ত বন্ধুদের আর যারা নতুন রয়েছো, যারা এই ভিডিওটা প্রথম দেখছো, তাদের সবাইকে জানাই সুপ্রভাত। আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক স্বাগত। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি ভিডিও না ভালো লাগে তাও কিন্তু কমেন্ট করে বলো যে কোথায় কি ভুল হয়েছে, ঠিক হয়েছে। এরকম বললে তবেই না জানতে পারবো যে আমার ভিডিওটা কি হয়েছে। তো যাই হোক, চলো এখন ভিডিওটা শুরু করি। ভিডিও শুরু করার আগে বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠে বিছানাটা ঠিক করে নিচ্ছি। আর এই যে চাদরটা উল্টো সাইড করে দিলাম, এই সাইডে ছিল ওই সাইডে করে দিলাম। আর এরপর বিছানার ওপর উঠে চারিপাশ থেকে চাদরটা ভালো করে মুড়ে দিচ্ছি। এই জিনিসটা একসময় খুব খারাপ লাগে যে বিছানার ওপর চাদর ঠিক করছি, আবার কিছু কিছু সময় মনে হয় না এটা ঠিক, কারণ আমরা তো আর এক্সারসাইজ করি না, সেই জন্য এটা সকালবেলা একবার এক্সারসাইজ হয়ে যায়। আর এক্সারসাইজ মানে তো তোমরা বুঝতেই পারছো যে এটা শরীরের জন্য কতটা ভালো, কতটা উপকারী। আমাদের গ্রামের বউদের তো এগুলোর প্রয়োজন হয় না, তবুও এখন অনেকেরই অনেক রকম প্রবলেম হয়। সেই জন্য এই বিছানার ওপরে উঠে করে বিছানার গোছ করাটা যেমন বিরক্তিকর লাগে, তেমন কিন্তু খুব ভালোও লাগে। পরবর্তীকালে বুঝতে পারি যে এটা সত্যিই খুব ভালো। বিছানাটা ভালো করে ঠিক করে নিয়েছি। এই যে বালিশগুলো আছে না, বালিশগুলোর কাভারগুলো কালকে কেচেছিলাম, আর কালকে রাত্রিতে একটুও সুযোগ পাইনি। তোমাদের দাদাভাই তো এরকম বালিশের কাভার ছাড়া শুতে বিরক্ত হয়, আর খুব বিরক্ত হচ্ছিল। সেই জন্য ভাবলাম যে আমার রুমের ভেতরে যে যে কাজগুলো আছে আজ সকালবেলায় ওগুলো করে নিই। আর এটাও কিন্তু বেশিরভাগ সময় হয়, দেখবে তোমাদের সাথেও এটা হয় যে রুমের ভেতরে, বেডরুমের ভেতরে যে যে কাজগুলো থাকে সেগুলো যদি সকালবেলা একবার গুছিয়ে না করো, দেখবে সারাদিন আর সময় পাবে না। বাড়ির অন্যান্য কাজকর্ম করতে করতে সময় চলে যায়। সেই জন্য আমি সব কাজ ফেলে রেখেছি, আর এই যে বিছানার ওপর এখন বালিশের কাভারগুলো পরিয়ে নিচ্ছি। এগুলো একবার পরিয়ে নিলে তাহলে আমার কাজ শেষ হয়ে গেল, আর যখন শুতে যাবে তখন কোনো অসুবিধা নেই, আর এটা নিয়ে ঝামেলাও হবে না। কিন্তু কাজটা অবশ্যই আগে করে নিতে হবে, পরে হলে অনেক অসুবিধে হয়। বালিশের কাভারগুলো পরানো হয়ে গেছে, এখন এইগুলো আমি রেখে দেবো। ব্যাস, আমার বেডরুমের কাজ শেষ, বিছানা ঝাড়াও হয়ে গেছে। তো ঝাড় দিতে এসে দেখলাম যে আর এক কাণ্ড হয়েছে। এদিকে যে নিচে ব্যাগটা ছিল ওটা তো আমি তুলেই দিচ্ছি, কিন্তু নিচটাতে দেখো, নিচে যে ঝাড় দেবো তার তো উপায় নেই। ছেলে জল খেয়ে কোনো কারণে রেখেছিল, আর সেটা উল্টে আছে। দেখো চারিপাশটা কেমন জল হয়ে গেছে। তো পাপোশটাকে রোদে দিয়ে এলাম, আর এই যে জলটা পড়ে রয়েছে এটার উপর একটা কোনো কাপড় দিয়ে মুছে দিচ্ছি, কারণ এখন এই জলটা শুকনো হবার অপেক্ষায় আমি থাকতে পারবো না, কারণ বাইরে অনেক রকম কাজ পড়ে আছে। আর এই জলটা শুকনো হবে এর অপেক্ষায় থাকলে আমার ঘরগুলো ঝাড় দেওয়া হবে না। সকালবেলায় ঘরগুলো ঝাড় দেবো না, এটা কীরকম হয়। তাছাড়া জলটা যখন মুছে নিয়েছি, জলের ওপরের ময়লাগুলোও চলে গিয়েছে, তাই আমি জলটা বাদ দিয়েই ঝাড়টা দিয়ে দেব। ঝাড় দিতে দিতে কত ছোট ছোট সাদা সাদা তুলোর মতো বেরোচ্ছে, দেখো তোমরা। এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে কালকে তোমাদের দাদাভাই একটা বালিশ নিয়েছিল যেটা ছেঁড়া ছিল। কাভার না থাকার জন্য ছেঁড়া ভালো সবগুলো কোনোটাই কিছু বুঝতে পারেনি, তাই ছেঁড়াটা নিয়ে নিয়েছে। ওটা আমি সেলাই করব বলে আলাদা রেখেছিলাম, আর সেটার থেকে এরকম তুলো বেরিয়েছে। সেই জন্যই তো, যাতে বুঝতে অসুবিধা না হয়, বালিশের কাভারগুলো পরিয়ে রাখলাম। এতে করে আর ছেঁড়া যে বালিশটা রয়েছে ওটা নিয়ে টানা হিজড়া হবে না। অনেকগুলো তুলোই বালিশ থেকে বেরিয়ে গেছে। ভিজে জায়গাটা আমি ভালো করে মুছেছিলাম, ওই জন্য খুব বেশি জল নেই। তবে হ্যাঁ, ঝাঁট দিলাম না ওটার ওপরে, যদি ঝাঁট দিই তাহলে এই ঝাঁটাটাও ভিজে যাবে। আবার ঝাঁটা ভেজা মানে সমস্ত ময়লাগুলো ঝাঁটার উপরে উঠে যাবে যতটা ঝাঁট দেব, আর সঙ্গে ঝাঁটাটাও নষ্ট হবে। তাই আর ওখানটা ঝাঁট না দিয়েই বাড়িটা ঝাঁট দিয়ে দিলাম। বাড়ির বাসি কাজকর্ম সব করে নিয়েছি, এখন চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে আসা মানেই দেখো, একদিকে ভাত বসিয়েছি আর এইদিকে সবজি কাটছি। আর সবজি কাটছি বলতে আজ একটু অন্যরকম করছি। এই যে ডাঁটাটা, এই লাল ডাঁটা খেতে কিন্তু দারুণ লাগে।
আর এটা এই সিজনে এখন নতুন। সজনে ডাঁটা আর এই লাল ডাঁটা এগুলো কিন্তু এখন খুবই নতুন। আর আজকে কিন্তু সজনে ডাঁটা না, এই লাল ডাঁটাগুলো করছি। এই লাল ডাঁটাটা কেনা নয়, এটা দিদির বাড়িতে দিয়েছিল, তাই ভাবলাম যে ডাঁটাটা বাসি কেন করবো, করেই দিই। আর শাকটা কেটে রেখেছি, এই শাকটা হচ্ছে লাউ শাক। লাউ শাকের ভাজা খেতে কিন্তু দারুণ লাগে, যে কোনো শাক ভাজাই তো দারুণ লাগে। লাউ শাকটা একটু খুব বেশি মিষ্টি হয়। তো বন্ধুরা, তোমরা তো আমার ব্লগ দেখছো, আর কিছু কিছু বন্ধু আছো যারা প্রতিদিন আমার ব্লগ দেখো, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। আর অবশ্যই কিন্তু আজকের ব্লগটা দেখবে আর বলবে যে কেমন লাগলো তোমাদের। সংসার করতে গেলে বুদ্ধি আর গুণ এই দুটো থাকলেই যথেষ্ট, রূপ না থাকলেও হয়। তো অনেকেই এখনকার সমাজে বিচার করে যে এই বাড়ির বউ ভালো, ওই বাড়ির বউ ভালো, বা এ দেখতে এরকম, সে দেখতে এরকম। কিন্তু না, আমি মনে করি সংসারকে সুখী করতে, সংসারকে ভালো করে চালাতে, সংসারের সব কিছু ভালো রাখতে একটা মেয়ের বুদ্ধি আর গুণই যথেষ্ট। এই যে বুদ্ধি আর গুণ দিয়ে যেভাবে সকাল থেকে সন্ধে পর্যন্ত সমস্ত কাজ গুছিয়ে করি, কোথায় কি খরচ হচ্ছে, কোথায় কতটা কম খরচ হবে, কিভাবে গুছিয়ে করা যায়, কিভাবে সবাই ভালো থাকবে, আমরা ব্যাস এটাই দেখি। তার জন্য কিন্তু রূপের দরকার হয় না। রূপ কি, রূপ তো দুদিনের, আর এই দুদিনের রূপ দিয়ে তো আর সংসার চলবে না। তো দেখো আমার ভাত রান্না হয়ে গিয়েছে, তাই এখন বুদ্ধি করে ভাতের ফ্যানটা কিন্তু আমি নারকেল গাছে দিতে চলে এসেছি। নারকেল গাছে এই ফ্যানটা দেওয়ার জন্য রূপের প্রয়োজন হয় না, একটু বুদ্ধি খাটাতে হয়। আর এই বুদ্ধিটা কিন্তু সবার কাছেই থাকে না। এই ফ্যানটা যেমন অপচয় করব ফেলে দিয়ে, তাই অপচয়ের বদলে এটা কাজে লাগিয়ে দিলাম। এই যে নারকেল গাছের গোড়ায় দিচ্ছি, নারকেল গাছের গোড়ায় দিলে ফ্যানটাও যেমন পড়লো একটা নির্দিষ্ট জায়গাতে, আর গাছের গ্রোথটাও খুব ভালো হবে। আর এটা কিন্তু আমি প্রমাণ পেয়েছি, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এদিকে উনুনের এই লম্বা কাঠটা কি ঝামেলা করছে, যতবারই উনুনে দিই ততবারই উঠে যাচ্ছে আর একেবারে কড়াতে লেগে থাকছে। উনুনের কাঠ যদি কড়াই লেগে থাকে তাহলে কীরকম হবে, চারিপাশে ধোঁয়া যাচ্ছে আর কাঠটাও ভালো করে জ্বলবে না। তো এই পরিস্থিতিতে আমি কি করব, তাই একটু আমার বুদ্ধি খাটিয়ে নিলাম। এই যে কাঠটা রয়েছে এটা একটু উঁচু জিনিসের উপর রাখলাম, এই পাইপটার উপর। তার ফলে কী হলো বলো তো, এই কাঠটা নিচে রইলো। অনেকটা নিচে থাকলে আগুনটাও বেশ ভালো জ্বললো আর কড়াতেও লাগলো না কাঠটা। কি সুন্দর ব্যবস্থা, তাই না? যে শাকগুলো কেটেছিলাম ওগুলো একটু ধুয়ে নিচ্ছি। কিছুক্ষণ আগে না ধুলে এটাই আবার ঝামেলা, কারণ এটার থেকে যদি জল থাকে এটার মধ্যে, সঙ্গে সঙ্গে যদি কড়াই দিয়ে দিই তখন আবার দেখবে এটাতে অনেক জল বেরোচ্ছে, তাহলে সময়ও অনেক লাগবে। লাউ শাকগুলো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। আর যেভাবে ধুয়েছিলাম সেইভাবেই জামবাটিটা নিচে করে এনে জামবাটির ওপরে ঝুড়িটা রেখে দিচ্ছি। এরকম করলে শাকের জলটাও ঝরে যাবে আর জলটা এদিক ওদিক হবে না, একটা নির্দিষ্ট জায়গার ওপরে থাকবে। তো শাকের কাজ তো শেষ হয়ে গেল, শাকটা সেদ্ধও করে নিয়েছি। এখন দেখো এই যে রসুনগুলো রয়েছে, এগুলো দিয়ে যখন আমি ছকবো রসুনটা তো একটু ছিঁচে নিতে হবে, কিন্তু এখন শিলনোড়াকে ধুবো, বের করব, অনেক কাজ। তাই যেহেতু মশলাও বাটিনি, তাই এই রসুনের জন্য শুধু এই ব্যবস্থাটা করে নিলাম। একটা পলিথিনের ওপরে এই বটিনটা দিয়ে ছিঁচে নিলাম। এরকম করলে আমার শিলনোড়াটা ধোয়ার জন্য বাইরে বের করতে হলো না, ধুতেও হলো না, সময়ও বেঁচে গেল। আর এদিকে এই যে রসুনটাও খুব ভালো করে ছেঁচা হয়ে গেল। তো কোনোটাই কোনো কিছুতে বাধা হলো না। অল্প একটু বুদ্ধি খাটিয়ে এরকমভাবেই আমি কিন্তু রসুন ছিঁচে নিই। হ্যাঁ, যেদিন মশলা বাটি সেদিন কিন্তু শিলনোড়াতেই বাটি। আর দেখো এতে কিন্তু কোনো অসুবিধা নেই। এই দেখো কি সুন্দর রসুনটা ছেঁচা হয়ে গেছে। তো এখন আমি রসুনটা দিয়ে দিচ্ছি তেলে। আর একবার রসুন ছিঁচে নিয়েছি, এখন কিন্তু একটু বেশি ছিঁচেছি। কেন বলো তো বন্ধুরা, এখন যে একটা অন্যরকম তরকারি হবে, ওই যে ডাঁটা, আলু, শিম, বেগুন সব কিছু যে কেটেছিলাম ওটা একটা চচ্চড়ি করেছি, সেই জন্যই অনেকটাই যেহেতু তরকারি তাই একটু বেশি করে রসুন দিয়েছি।
তরকারিটা ছুঁকে দেওয়ার পর দেখলাম যে না, এটা কিন্তু একটু জল রয়েছে, তাই একটু বেশিক্ষণ ধরে রেখে দিলাম আঁচে। তো শুকনো হয়ে গেছে, আর শুকনোর পর আরেক ঝামেলা, কড়ার মধ্যে চারিপাশটা কীরকম লেগে রয়েছে। তরকারি করলে এরকমই হয়, কড়াগুলো অনেক সময় অনেকটা পুড়ে যায়। কিন্তু এই পোড়াগুলো দেখবে একটু গরম, এই যে জলটা দিয়েছি, এই জলটা দিয়ে বেশিক্ষণ দিয়ে ভালো করে কড়াটাকে এদিক ওদিক করে যখনই আমরা খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিই, দেখে সব কিছু যত যা লেগে থাকে না কেন কড়াটা থেকে উঠে যায়, আর কড়াটা কিন্তু আগের মতো পরিষ্কার হয়ে যায়। এই যে দেখো, আমি কিন্তু ওরকমভাবেই কিন্তু কড়া পরিষ্কার করি। একটা তরকারি যখনই করে নিই তখনই আবার একটু জল দিয়ে ভালো করে ওটার থেকে নোংরাগুলো তুলে নিই। ওই যে দেখলে গরম তরকারিটা, ওটাতে কিন্তু এখন ঢাকা দেবো না, 2-3 মিনিট যাক, একটু হালকা যখন ঠান্ডা হবে তখন ওই যে গরম ভাবটা বেরোচ্ছে, সেই মুহূর্তে যদি আমি ঢাকা দিই আরও জল হবে। এই দেখো, আমার তরকারির জন্য এই যে কড়াটা যে নোংরা হয়েছিল, মানে লেগে গিয়েছিল চারিপাশে, সেই কিন্তু পোড়া পোড়া ভাবটা চলে গিয়েছে। ওই যে জল দিয়ে একটু ঘষে নিয়েছিলাম, আর এখন একটু জল দিয়ে দিচ্ছি কড়াতে। ডালটা সেদ্ধ করব। হ্যাঁ, তোমাদেরকে তো বলিনি, ডালটা আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। যখন আমি তরকারি করছিলাম তখন একটু ভিজিয়েছিলাম, এতে করে ডালটা সেদ্ধ হতে অনেকটাই কম সময় লাগবে। হ্যাঁ, যদি আমি কোনো দিন আগে ডাল করি, সবজি কাটি, সেক্ষেত্রে কিন্তু এটা করতে সুযোগ পাই না। আর আজ যেহেতু আগে তরকারি করছিলাম, তাই ডালটা জল দিয়ে ভিজিয়েছি। এতে যেমন সময়ও বাঁচবে, তেমন উনুনের কাঠটাও বেঁচে যাবে। ডালটার মধ্যে আমি কেন হলুদ দিলাম না, হলুদ না দেওয়ার কারণটা তোমাদেরকে বলি। যে কোনো তরকারি যখন প্রথমে করা হয়, অন্তত সেদ্ধগুলো হলুদ না দেওয়াই ভালো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়। এখন দেখলাম যে ছেলের আসার সময় হয়ে গেছে, কিছুক্ষণ বাকি, কিন্তু ভাত তো গরম রয়েছে, তাই ছেলে এসে যাতে সুযোগ করে খেতে পারে সেই জন্য ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। এখন ছেলের খাওয়াও হয়ে গেছে, ও স্কুলে চলে গেল। তো বাসনগুলো এসে করে যা যা বাসন ছিল সেইগুলো নিয়ে এসে এখন আমি জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। স্নান করার পর জামা কাপড়গুলো একটুও মেলার সুযোগ পাইনি, তাই এখন মেলতে এসেছি, আর চুলটাও খুলেছি, তাহলে চুলটাতে একটু হাওয়া বাতাস লাগবে। তো যাই হোক, খাওয়া দাওয়া এখন হয়ে গেছে, আর এখন বেলা প্রায় শেষের দিকে। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আর কালকে যত জামা কাপড়গুলো কেচেছিলাম জানো তো, সেগুলো একটুও গুছোতে সুযোগ পাইনি। আর ছেলে এরপর স্কুল থেকে চলে আসবে, আর ছেলে চলে এলে তখন ওর পেছনে অনেকটা সময় দিতে হয়। সেই জন্য এখন যখন ফাঁকা সময় পেয়েছি, এখন এই জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি। কিছু জামা কাপড় রান্না করার সময় মাঝখানে গুছিয়েছিলাম, সেটা তোমাদের শেয়ার করতে পারিনি। তো বন্ধুরা, এই যে রূপ না থাকলেও গুণ আর বুদ্ধি দিয়ে সংসারটাকে চালানো যায়, এটার একটা ব্লগ তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমাদের কেমন লাগলো? আর আশা করি যে বাড়ির সমস্ত বউরাই এইভাবেই চলে, যে বুদ্ধি আর গুণ দিয়ে তাড়াহুড়ো করে সংসারের সব দিকটা ম্যানেজ করার চেষ্টা করে, আর আমিও সেটাই করলাম। যতগুলো জামা কাপড় আছে সবগুলোই প্রায় গুছিয়ে নিয়েছিলাম, এই কয়েকটাই ছিল, তাই এই কয়েকটাও গুছিয়ে নিচ্ছি। কখন কোন কাজটা করতে হবে, কী পরিস্থিতিতে পড়তে হবে জানি না, তাই সময়ের মধ্যে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো আমি মানি যে রূপটা আমাদের জীবনে সব থেকে বড় না, বুদ্ধি আর গুণ দিলেই সংসারে সব কিছু জয় করা যায়। তো বন্ধুরা, আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু পাশে থেকো। জামা কাপড়গুলোও গুছানো হয়ে গেছে, তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর মিষ্টি মিষ্টি বন্ধুরা মিষ্টি মিষ্টি কমেন্ট করতে কিন্তু মোটেও ভুলবে না। ছেলে এই লেডটা কিন্তু ফেলে রেখে দিয়ে গেছিলো, ফেলে বলতে ও হয়তো ভুল করেছিল, আর এটা ড্রয়িংয়ের লেড, তাই তুলে রেখে দিলাম, স্কুল থেকে এলে ওকে দিয়ে দেবো। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে, টাটা।